আজকে আপনাদের শোনাতে চলেছি স্যার আর্থার কোনান ডয়েলসের লেখা শার্লক হোমস কাহিনী থর বিচ রহস্য। Please do like, subscribe and share our audio channel for more audio stories. ও, তোমায় বলতে ভুলে গেছি, কাহিনী উল্টো করার যে বদ অভ্যেস তোমার মধ্যে রয়েছে মাই ডিয়ার ওয়াটসন, এখন দেখছি আমার মধ্যে ক্রমে সংক্রামিত হচ্ছে। এই কথা বলে একটা বড় বড় অক্ষরে লেখা চিঠি হোমস ওয়াটসনের হাতে দিয়ে বললেন, পড়ো তো শুনি। ওয়াটসন চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করলেন। প্রিয় মিস্টার শার্লক হোমস, ভগবানের করা সর্বশ্রেষ্ঠ নারীর মৃত্যু হলো, অথচ আমি তাকে বাঁচানোর জন্য যথাসম্ভব চেষ্টা করতে পারলাম না। এটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না, বোঝাতে পারছি না কিভাবে কি হলো। কিন্তু আমি নিঃসন্দেহে জানি যে মিস ডানবার এ ব্যাপারে সম্পূর্ণ নির্দোষ, অথচ কোনোদিন কেউই তার পক্ষে একটা কথা পর্যন্ত বলল না। এই অবিচারটাই আমাকে পাগল করে তুলেছে। জানেন, ওর যা নরম মন, একটা মাছি পর্যন্ত মারা ওর পক্ষে অসম্ভব। যাই হোক, কাল বেলা 11টায় আমি আপনার কাছে যাচ্ছি। যদি এই অন্ধকারের মধ্যে আলোর কোনো রেখা আপনি দেখতে পান, এমনও হতে পারে যে কোনো সূত্র আমি নিজের অজান্তেই পেয়ে গেছি। আমার যা কিছু আছে বা আমার পক্ষে যা কিছু করা সম্ভব, সবকিছুই আমি আপনার ব্যবহারের জন্য দিচ্ছি। দেখুন, যদি আপনি তাকে রক্ষা করতে পারেন। জীবনে যদি ক্ষমতা প্রকাশের কখনো সুযোগ এসে থাকে, তো জানবেন তা এই ক্ষেত্রে। ইতি আপনার বিশ্বস্ত নীল গিবসন। হোমস বললেন, এই হলো ব্যাপার, বুঝলে মাই ডিয়ার ওয়াটসন। পাতরসের পর যে পাইপটা ধরিয়েছিল তার ছাই ঝেড়ে ফেলে তাতে মশলা ভরতে ভরতে হোমস বললেন, সেই ভদ্রলোকের জন্য অপেক্ষা করছি। মনে রেখো, আর্থিক ক্ষমতায় এই ব্যক্তি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, এবং যতদূর জানি তিনি অত্যন্ত রুক্ষ ও দৃঢ় চরিত্রের লোক। যে মহিলাকে তিনি বিয়ে করেছেন তাঁরই মৃত্যু নিয়ে এই মামলা। তাঁর সম্পর্কে শুধুমাত্র এইটুকুই জানি, তিনি যৌবনের উচ্ছলতা অতিক্রম করেছেন, তা অত্যন্ত দুঃখের। কারণ এক সুন্দরী মহিলা তাঁর বাড়িতে 2 ছেলেমেয়ের ভার নিয়ে গভর্নেসের কাজ করতেন। এই 3 ব্যক্তিকে নিয়ে এই মামলা। এবার দুর্ঘটনার বিবরণ শোনো। গভীর রাতে বাড়ি থেকে প্রায় 1/2 মাইল দূরে তাঁর স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর পরনে ছিল ডিনারের পোশাক, গায়ে একটু শালও ছিল না। একটা রিভলভারের গুলি তার মাথার ঘিলু ভেদ করে চলে যায়। কোনো অস্ত্রই মৃতদেহের চারপাশে পাওয়া যায়নি। হত্যাকারী কোনো রকম সূত্র রেখে যায়নি। অপরাধটি সংঘটিত হয় বোধহয় রাতের দিকে। মৃতদেহ আবিষ্কার করে এক রক্ষী রাত 11টা নাগাদ। পুলিশ আর একজন ডাক্তার মৃতদেহ ময়না তদন্ত করবার পর সেটা বাড়িতে নিয়ে যাওয়া হয়। বুঝতে পারছো মাই ডিয়ার ওয়াটসন, নাকি আরও সবিস্তারে বলবো? ওয়াটসন বললেন, হ্যাঁ, পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু গভর্নেসকে সন্দেহ করা হচ্ছে কেন? হোমস বললেন, কতগুলো সোজাসুজি প্রমাণকে কেন্দ্র করেই এই সন্দেহ। একটা রিভলভার গভর্নেসের পোশাকের আলমারির নিচের তাকে জামা কাপড়ের নিচে পাওয়া যায়। সেটি থেকে একটি মাত্র গুলি ছোড়া হয়েছে, যেটার সাথে মৃতদেহ পাওয়া গুলিটি অবিকল এক মাপের। 2 মামলার জুরিরা একই মত প্রকাশ করেছেন। তারপর মৃত স্ত্রীলোকটির হাতে একটা চিঠির টুকরো ছিল, গভর্নেসের হাতের লেখা। তাতে ঠিক ওই জায়গাতেই দেখা করার কথা লেখা ছিল। এরপর তুমি কি বলবে? আর শেষে ভদ্রলোকের স্ত্রী মারা গেলে কে তাঁর স্থান নেবেন? এই তরুণী নিশ্চয়, কারণ ইতিমধ্যে তিনি তার মনিবের মনোযোগ আকর্ষণ করেছেন। প্রেম, বৈভব, ক্ষমতা সমস্ত কিছু নির্ভর করছে এক মধ্যবয়সী জীবনের উপর। ভয়ঙ্কর নোংরা ব্যাপার। ওয়াটসন বললেন, সত্যিই তাই দেখছি হোমস।
থর ব্রিজ হচ্ছে একটা খুব বড় পাথরের, তার ধারে ধারে কাজ করা গম্বুজ। জলটা যেখানে সবচেয়ে শুরু হয়ে গেছে সেই জায়গার উপর দিয়ে রাস্তাটা চলে গেছে। এটি লম্বা, গভীর আগাছা ছাওয়া। এর নাম থর মেয়ার। পোলটার মুখে পড়েছিলেন ভীত স্ত্রীলোকটি। এইগুলোই হলো এই মামলার প্রধান ঘটনাবলী। ওই বুঝে আমাদের মক্কেল এলেন। বিলি দরজা খুলে দিতেই যে ব্যক্তি প্রবেশ করলো সে আকাঙ্ক্ষিত গিবসন নয়। সে নিজে পরিচয় দিল। গিবসনের ব্যবসার ম্যানেজার, নাম মিস্টার মার্লো বেটস। বেশ নার্ভাস মানুষটিকে দেখে হোমস বললেন, আপনি উত্তেজিত মিস্টার বেটস। আসুন আসুন, বসুন। কিন্তু বিশেষ সময় আমি আপনাকে দিতে পারবো না, কারণ 11টার সময়ে আমার কাছে একজনের আসার কথা আছে। সে আমি জানি। খাবি খেতে খেতে আগন্তুক বলে উঠলেন, আসছেন মিস্টার গিবসন, আমার মনিব। শয়তান মিস্টার হোমস, নরকের শয়তান তিনি। ওয়াটসন বললেন, অত্যন্ত কড়া ভাষায় কথা বলছেন মিস্টার বেটস। বেটস বলল, বক্তব্যটা জোরের সঙ্গে আমায় বলতে হবে মিস্টার হোমস, কারণ সময় অত্যন্ত অল্প এবং আমি চাই না যে কোনো মতেই তিনি জানতে পারেন আমি এসেছিলাম। এমন কাজে আটকে পড়েছিলাম যে এর থেকে আগে আসা আমার পক্ষে সম্ভব হলো না। মাত্র আজ সকালে তার সেক্রেটারির কাছে শুনলাম তিনি আপনার কাছে আসছেন। ওকে নোটিশ দিয়েছি, আর মাত্র 2 সপ্তাহ, তারপরেই এই দাসত্ব থেকে মুক্তি পাব। অত্যন্ত রুক্ষ লোক তিনি। ওর দান ধ্যানের কথা যা শুনেছেন, এ সবই তার ব্যক্তিগত জীবনের অন্যায় আচরণ ঢাকা দেওয়ার জন্য জানবেন। তাঁর হাতে সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়েছেন তার স্ত্রী। স্ত্রীর সঙ্গে মিস্টার গিবসনের ব্যবহার ছিল পাশবিক, পশুর মতো মিস্টার হোমস। কিভাবে তার মৃত্যু হলো আমি জানি না, তবে এটুকু জানি যে মিস্টার গিবসন তার জীবন অতিষ্ঠ করে তুলেছিলেন। জানেন নিশ্চয়, ভদ্রমহিলা গ্রীষ্মপ্রধান দেশের মানুষ। ব্রাজিলে তার জন্ম। সূর্যের অফুরন্ত আলোর প্রাচুর্যের মধ্যে আবেগ নিয়ে তিনি লালিত। এক সময় তিনি দৈহিক আকর্ষণ হারিয়ে ফেলেন। মিস্টার গিবসনকে লুব্ধ করার মতো কিছুই তার মধ্যে অবশিষ্ট ছিল না। গিবসন লোকটি মুখমিষ্টি, অত্যন্ত চতুর মিস্টার হোমস। ব্যাস, এইটুকুই আবার আপনাকে বলবার ছিল। ওর কথা সব বিশ্বাস করবেন না, অনেক কিছুই তিনি গোপন রাখবেন আপনার কাছে। এবার আমি যাই। মিস্টার বেটস চলে যেতেই কিছুক্ষণ চুপ থাকবার পর হোমস বলে উঠলেন, ভদ্রলোকের এই সতর্কবাণী কাজে লাগবে মনে হচ্ছে। এখন আমরা শুধু মিস্টার গিবসনের জন্য অপেক্ষা করব। কাঁটায় কাঁটায় ঠিক 11টায় সিঁড়িতে ভারী পায়ের শব্দ শোনা গেল। পরক্ষণেই বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ী করড়পতিটিকে হোমসদের ঘরে নিয়ে এলো বিলি। তার মুখ যেন গ্রানাইট পাথরে কোঁদা, কঠিন, রুক্ষ এবং নির্মম। হোমস তার সাথে ওয়াটসনে পরিচয় করে দিলেন। মিস্টার গিবসন, আপনার সাথে পরিচয় করে দিই, ইনি হলেন আমার বন্ধু মাই ডিয়ার ওয়াটসন। মিস্টার গিবসন একটা চেয়ার টেনে হোমসের কাছে বসলেন এবং শুরু করলেন তার কথা। প্রথমেই বলি মিস্টার হোমস, এই মামলায় টাকাটা কোনো ব্যাপারই নয়। যদি টাকা খরচা করলে সত্যের সন্ধান হয় তো তাতেই আমি রাজি। এই স্ত্রী লোকটি নির্দোষ, একে যে করে হোক মুক্ত করতে হবে। বলুন, আপনি কত চান? হোমস ঠান্ডা গলায় বললেন, আমার ফির একটা নির্দিষ্ট হিসেব আছে, তাতে কোনো কম বা বেশি হয় না। আপনি ঘটনাটা বলুন। মিস্টার গিবসন বলতে শুরু করলেন, প্রধান ঘটনাগুলি আপনি খবরের কাগজের মারফত পেয়ে থাকবেন। মনে হয় না তার উপর নতুন কিছু যোগ করতে পারবো। তবে যদি বিশেষ কোনো ঘটনার উপর আপনি আলোকপাত করতে চান তো বলুন, আপনাকে জানাচ্ছি। হোমস বললেন, একটা কথাই আমার জানতে ইচ্ছে করছে, গভর্নেস মিস ডানবারের সাথে আপনার ঠিক সম্পর্কটা কি? ভয়ঙ্করভাবে চমকে উঠলেন গিবসন। তারপর উঠে পড়লেন চেয়ার থেকে। তারপর অদ্ভুতভাবে নিজেকে সামলে নিয়ে বললেন, এ কথা জিজ্ঞেস করবার অধিকার হয়তো আপনার আছে। শুধুমাত্র দুজনের মধ্যে সম্পর্ক হলো মনিব আর তার অধীন এমন এক তরুণীর, যাকে সে ছেলে মেয়ে সান্নিধ্য ছাড়া কখনো দেখেনি পর্যন্ত। চেয়ার থেকে উঠে দাঁড়ালেন হোমস, বললেন, আমি কাজের লোক মিস্টার গিবসন। বাজে কথায় সময় নষ্ট করা আমার পোষাবে না। আপনি আসতে পারেন।
গিবসন উঠে দাঁড়িয়ে পড়েছিলেন। তাঁর বিরাট শরীর, ক্রমশ ভ্রুর নিচে দু চোখে ক্রোধের দীপ্তি, বসে যাওয়া গালেও রক্তের আভাস দেখা গেল। বলে উঠলেন, গোল্লাই যান আপনি, কি বলতে চান মশাই? আমার মামলা আপনি নেবেন না? কেন, সেটা তো আমি খুব পরিষ্কার ভাষাতেই তো বলেছি। হ্যাঁ, পরিষ্কারই বটে, কিন্তু আসল কথাটা কি দাম বাড়াতে চান, না মামলাটি নিতে ভয় পাচ্ছেন? সরাসরি বললে ভালো হয়। গম্ভীর স্বরে হোমস বললেন, আপনার মামলাটি জটিল, সন্দেহ নেই, আর মিথ্যে খবর দিয়ে জটিলতা বাড়াবার কোনো মানে হয় না। তার মানে আপনি বলতে চান কি আমি মিথ্যে বলছি? করোড়পতির মুখ চোখ শয়তানের মতো ভয়ঙ্কর হয়ে উঠল। হালকা হাসি হেসে উঠলেন হোমস। পাইপটা নেবার জন্য হাত বাড়ালেন। বললেন, হইচই করার চেষ্টা করবেন না মিস্টার গিবসন। লক্ষ্য করেছি পাথর আসের পর খুব বিতর্ক অনেক সময় মানসিক ভারসাম্য নষ্ট করে ফেলে। সোনার ব্যবসায়ীকে কোধ সংবরণ করতে বলল। তিনি প্রচণ্ড আত্মসংবরণ চেপে যে শীতল নির্লিপ্ত অবস্থায় পৌঁছে গেলেন তার প্রশংসা না করে পারা যায় না। বললেন, আপনি যা বলবেন এ আপনার ব্যাপার, করবেন কি করবেন না আপনিই বুঝবেন। ইচ্ছের বিরুদ্ধে আপনাকে মামলাটা নিতে বলছে না, তবে আজ সকালের এই ব্যাপারে আপনার কিছুই উপকার হলো না মিস্টার হোমস। আপনার থেকে অনেক শক্ত মানুষ আমার সামনে ভেঙে পড়েছে। যারা আমার বিরুদ্ধচারণ করেছে তাদের কারোরই আখেরে ভালো হয়নি, জানবেন। হোমস হাসতে হাসতে বললেন, অমন কথা অনেকের মুখেই শুনেছি, তবু দেখুন দিব্যি বহাল তবিয়তে আছি। বিদায় মিস্টার গিবসন, জানবেন এখনো আপনার অনেক কিছু শেখবার আছে। তর্ক বিতর্ক করে গিবসন বেরিয়ে গেলেন। হোমস কিন্তু নির্বিকার চিত্তে বাইক টেনেই চলেছেন। অবশেষে ওয়াটসন জিজ্ঞাসা করল, দেখো হোমস, স্বীকার করতে বাধ্য হচ্ছি, এ হলো এমনই এক ব্যক্তি যে পথের যে কোনো বাধা অবলীলাক্রমে দোলে মারিয়ে এগিয়ে যাবে। তাই যখন ভাবি যে হয়তো তাঁর বিতৃষ্ণার উদ্বেগ করছিলেন ওই বেটস লোকটা স্পষ্টই যা বলে গেলেন, তখন মনে হয় ঠিক বলেছ, আমারও তাই মনে হয়। ওয়াটসন বললেন, হয়তো আবার তাকে আসতে হবে। আলবাত আসতে হবে তাকে। এরকম অবস্থায় ফেলে রাখা তার পক্ষে কিছুতেই সম্ভব হবে না। ওই ঘন্টা বাজল না? হ্যাঁ, ওই তো তার পায়ের শব্দ। এই যে মিস্টার গিবসন, এইমাত্র আমি আমার ডাক্তার বন্ধুটিকে বলছিলাম যে আপনার আসার সময় পেরিয়ে যেতে চলেছে। যেরকম ভাবে সোনা রাজামশাই কটমট করে বেরিয়ে গেছিলেন তার থেকে অনেক বেশি সংযত হয়ে ফিরেছেন। চোখের দৃষ্টিতে ক্ষোভের পরিচয় অবশ্য এখনও আছে, যা থেকে বোঝা গেল তার অহংয়ে আঘাত লেগেছে। কিন্তু সাধারণ বুদ্ধিতে তিনি বুঝেছেন কাজ আদায় করতে হলে তাকে হোমসের কথায় রাজি হতেই হবে। বললেন, ভেবে দেখলাম মিস্টার হোমস, তাড়াহুড়োয় আমি আপনাকে ভুল বুঝেছি। সমস্ত ঘটনা শোনবার অধিকার নিশ্চয়ই আপনার আছে, এবং এজন্য আপনার সম্বন্ধে আমার ধারণা আরো ভালো হলো। তবে নিশ্চিত জানবেন, মিস টানবারের সাথে আমার যা সম্পর্ক তার সঙ্গে এই মামলার কোনো সম্বন্ধ নেই। তবে ডাক্তারের কাছে যেমন সবটা খুলে বলতে হয়, সেরকম সমস্যা সমাধানের জন্য আপনাকে সবটা খুলে বলবো। তবে আপনি নিশ্চয় স্বীকার করবেন মিস্টার হোমস, কোন নারীর সাথে সম্পর্কের কথা অমন সরাসরিভাবে জিজ্ঞাসা করলে অধিকাংশ মানুষই ঘাবড়ে যাবে, সত্যি যদি তার মধ্যে বিশেষ গুরুত্ব কিছু থেকে থাকে। প্রত্যেক মানুষেরই অন্তরে কিছু ব্যক্তিগত গোপনীয়তা থাকে, সেখানে তারা বাইরের লোকের নাক গলানো পছন্দ করে না, এবং সেই ব্যাপারটাই আপনি করেছেন। তবে উদ্দেশ্যের প্রয়োজনে আপনার প্রশ্নের বৈধতা, এবং সেই উদ্দেশ্য হলো তাকে রক্ষা করা। যাই হোক, বাধা সরে গেছে। ইচ্ছে মতো এখন আপনি প্রশ্ন করতে পারেন। বলুন, কি জানতে চান? হোমস তীক্ষ্ণ দৃষ্টি প্রসারণ করে বললেন, সত্যি যা ঘটেছে গোপন না করে সবটা খুলে বলুন। কয়েক মুহূর্ত ভেবে নিয়ে মিস্টার গিবসন গম্ভীর হয়ে বলতে শুরু করলেন, আমার স্ত্রীর সঙ্গে আমার আলাপ হয়েছিল ব্রাজিলে, যখন সোনার সন্ধানে গেছিলাম। মানাউন্সের এক সরকারি চাকরের কন্যা মারিয়া পিন্টো ছিলেন অত্যন্ত সুন্দরী। আমি তখন তরুণ, কিন্তু আজও আমি নিরাসক্তভাবে এবং সমালোচনার দৃষ্টিতে বলতে পারি অত্যন্ত দুর্লভ ছিল তাঁর রূপ। তাঁর স্বভাবে ছিল গভীরতা, ছিল ভাবাবেগ ও আন্তরিকতার পরিচয়।
গ্রীষ্মপ্রধান দেশের মানুষের যা বৈশিষ্ট্য ছিল সমতার অভাব। যেসব আমেরিকান নারীদের আমি জানতাম তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির ছিলেন তিনি। যাই হোক, সংক্ষেপে বলছি, তাকে ভালোবেসে বিবাহ করলাম। রোমান্সের প্রথম পর্বের 1 বছর কেটে গেল। আমি জানতে পারলাম যে আমাদের মধ্যে কোনো বিষয়ে কোনো রকম মিল নেই। আর তখন থেকেই আমার ভালোবাসায় ভাঁটা পড়তে লাগলো। আর সেই সঙ্গে যদি তার ভালোবাসায়ও ভাঁটা পড়তো তাহলে ব্যাপারটা অনেক সহজে হতো। কিন্তু স্ত্রীলোকদের মন কেমন অদ্ভুত হয় তা তো জানেন। আমি যাই করি না কেন কিছুতেই তিনি আমাকে ছাড়বেন না। তার সঙ্গে হয়তো রুক্ষ ব্যবহার করেছি, অনেকের মতে তা পাশবিক। এই মনে করে যে এর ফলে যদি তার ভালোবাসা চলে গিয়ে ঘৃণার উদ্বেগ হয়, তাতে দুজনেরই ভালো হবে। কিন্তু কোনো কিছুতেই তার মধ্যে পরিবর্তন এলো না। আগে আমাজনের নদীর তীরে যেমন, এই 22 বছর পরে ইংল্যান্ডের এই বনাঞ্চলেও তেমনি তিনি যেন পুজোই করতেন আমাকে। যেমন ব্যবহারই করি না কেন কোনো পরিবর্তন তার মধ্যে দেখা যেত না। এমন সময় এলো মিস গ্রেস ডানভার, বিজ্ঞাপনে সাড়া দিয়ে আমাদের 2 সন্তানের গভর্নেস হয়ে। অতীব সুন্দরী সে। এ হেন নারীর সঙ্গে একই বাড়িতে বাস করেও এবং সদা সর্বদা তার সংস্পর্শে এসেও তার প্রতি কোনো রকম আকর্ষণ অনুভব না করাটা বোধহয় পুরুষত্বহীনতার লক্ষণ। আপনি কি বলছেন এতে কি আমি কোনো অন্যায় করেছি? সারা জীবন ধরে আমি যখনই যেদিকে হাত বাড়িয়েছি তাই পেয়েছি, এবং এই স্ত্রীলোকটিকে পেতে আর তার ভালোবাসা লাভ করতে আমি যতটা চেয়েছি আর কোনো কিছু আমি ততটা প্রবলভাবে চাইনি। এ কথাও আমি তাকে বলেছি, জানিয়েছি সম্ভব হলে আমি তোমাকে বিবাহ করতাম, কিন্তু তা আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না। বলেছিলাম টাকাটা আমার কাছে কোনো ব্যাপারই নয়, এবং তাকে খুশি করবার জন্য যা কিছু করার সব করতাম। হোমস বললেন, বাবা অত্যন্ত উদার, সন্দেহ নেই। গিবসন মনে মনে একটু রেগে গেলেও মুখে তা প্রকাশ করলেন না। মৃদু প্রতিবাদ জানিয়ে বললেন, দেখুন মিস্টার হোমস, আমার বক্তব্য আপনাকে শোনাবার জন্য এসেছি, নৈতিকতা নিয়ে আলোচনা করে আপনার সমালোচনা শুনতে আসেনি। কড়া স্বরে হোমস বললেন, আপনার মামলাটা আমি নিচ্ছিলাম নিছক মেয়েটির কথা ভেবে। আপনি স্বীকার করেছেন এমন এক অসহায় তরুণীর আপনি সর্বনাশ করতে উদ্যত হয়েছিলেন যে আশ্রয় নিয়েছিল আপনার বাড়িতে। যে অপরাধে সে অভিযুক্ত হয়েছে তা আপনার এই অপরাধের থেকে বেশি গুরুত্বপূর্ণ কিনা আমি জানি না। আপনাদের মতো কিছু ধনী ব্যক্তিকে শিখতে হবে যে সমস্ত পৃথিবীকে ঘুষ দিয়ে খারাপ কাজ করে পার পাওয়া যায় না। ধমকটা আশ্চর্যভাবে হজম করে মিস্টার গিবসন ঠান্ডা গলায় বললেন, আমার মতলব মতো যে সমস্ত কিছু ঘটেনি সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ। আমার প্রতিশ্রুতি শুনেও সে বলল তক্ষুনি চাকরি ছেড়ে চলে যাবে। হোমস বললেন, তা গেল না কেন? প্রথমত, ওর উপর নির্ভর করে কিছু লোক ছিল, এবং নিজের রুজি রোজগার জলাঞ্জলি দিয়ে তাদের বিপদে ফেলা সহজ ছিল না মোটেই। যখন বললাম আর কখনো ওর উপর অত্যাচার করব না, তখন সে থাকতে রাজি হলো। কিন্তু এছাড়া আরও একটা কারণ ছিল। সে জানতো আমার উপর তার কতটা প্রভাব পড়েছে, এবং জানতো পৃথিবীর অন্যান্য যে কোনো লোকের প্রভাবের থেকেও তা বেশি। তাই সে তখন তাকে কাজে লাগবে বলে ঠিক করলো। মানে, আমার ব্যাপারে তার সবকিছু জানা ছিল মিস্টার হোমস। তার ধারণা হয়েছিল বিপুল সম্পত্তির ওপরে এমন কিছু আছে যার স্থায়িত্ব আরো বেশি। মনে করত আমি ওর কথা শুনছি, এবং এও মনে করত যে আমার কাজকর্ম নিয়ন্ত্রণ করে পৃথিবীর মানুষের উপকার করতে চলেছে। তাই রয়ে গেল সে। তারপরেই দুর্ঘটনাটা ঘটল। হোমস উত্তেজনায় টানটান হয়ে বললেন, এ ব্যাপারে আপনি কিছু আলোকপাত করুন। স্বর্ণরাজ 2 মিনিট দুহাতে মাথা রেখে চিন্তায় ডুবে গেলেন। তারপর বললেন, ব্যাপারটা তার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ আমি অস্বীকার করতে পারি না। কিন্তু নারীর মনের মধ্যে যে এক গোপন জীবন থাকে যা পুরুষের বুদ্ধির বাইরে। প্রথমটায় আমি একটু অবাক হয়ে গেলেও পরে আত্মবিশ্বাস ফিরে পেয়ে বুঝতে পারলাম আমার স্ত্রীর মধ্যে ঈর্ষা অত্যন্ত প্রবল হয়ে উঠেছিল। এক ধরনের আত্মিক ঈর্ষা আছে, তা দৈহিক ঈর্ষার মতোই প্রবল। আমার স্ত্রীর দৈহিক ঈর্ষার কোনো কারণ ছিল না, কিন্তু তিনি এও জানতেন যে এই মেয়েটি আমার মনেও আমার কাজকর্মে একটা প্রভাব ফেলেছে ভালোর জন্যে। তবুও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া হলো না। ঘৃণায় তিনি পাগলের মতো হয়ে উঠেছিলেন। আমাজন অঞ্চলের উত্তাপ ছিল তার রক্তে। হয়তো
তিনি ওকে হত্যা করবেন ঠিক করেছিলেন, কিংবা ধরুন রিভলভার দেখিয়ে চলে যেতে বাধ্য করবেন ভেবেছিলেন। হয়তো তখন একটা ধস্তাধস্তি হয়েছিল এবং রিভলভারটা হঠাৎ ছুটে গিয়ে যার হাতে ছিল তাকেই হত্যা করে। হোমস বললেন, এই সম্ভাবনাটাই আমার মনে এসেছিল। বলতে কি, নিছক হত্যাকাণ্ড যদি না হয় তাহলে নিশ্চয়ই এটিরই সম্ভাবনা বেশি। হোমস হাতঘড়িটির দিকে তাকিয়ে বললেন, তরুণীটির সঙ্গে আমার একবার কথা বলা দরকার, আর তার সঙ্গে কথা বলার পরই বলবো আমি আপনাকে সাহায্য করতে পারবো কি না। অবশ্য সিদ্ধান্ত যদি আপনার মনোমত না হয় তাহলেও মেনে নিতে হবে। সেদিন সন্ধ্যায় হোমসরা হ্যাম্পশায়ার গেলেন। উইনচেস্টারে মিস ডানবারের ওখানে পরে যাবেন ঠিক করলেন। হ্যাম্পশায়ারে মিস্টার নীল গিবসনের সম্পত্তি থর প্লেসে। মিস্টার গিবসন হোমসের সঙ্গে গেলেন না, তবে স্থানীয় পুলিশের সার্জেন্ট কোভেন্ট্রির ঠিকানা দিয়ে বললেন, এই সার্জেন্ট সর্বপ্রথম তদন্ত করেছিল। লোকটি লম্বা ও চাপা স্বভাবের, দেখলেই মনে হয় যেন যা বলছেন তার চেয়ে অনেক বেশি জানে, কিন্তু বলতে কিছুতেই সাহসে কুলোচ্ছে না। তবে ফিসফিস করে চারিদিকে একবার তাকিয়ে নিয়ে কোভেন্ট্রি হোমসকে বলল, কথাটা আমি কাউকে বলিনি। মানে, আপনার কি মনে হয় না মামলাটা মিস্টার নীল গিবসনের বিরুদ্ধে যাচ্ছে? হোমস বললেন, সেটা আমি ভেবে দেখছি। পুলিশ সার্জেন্ট বলল, মিস ডানবারকে আপনি দেখেননি। অতি চমৎকার মহিলা তিনি। ও স্ত্রী পদ থেকে সরে যাবেন এমন ইচ্ছে তো মিস্টার গিবসনের হতেই পারে। আর এই আমেরিকানরা যে পিস্তলের ব্যবহারে আমাদের চেয়ে বেশি তৎপর, এটা নিঃসন্দেহ। জানেন, পিস্তলটা তারই। হোমস বললেন, সেটা কি নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে? আগে হ্যাঁ, তারই একজোড়া পিস্তলের একটা হলো এটা। কি বললেন? এক জোড়ার একটা? ওড়নাটা তাহলে কোথায়? সবগুলোই রাখা আছে, ইচ্ছে করলে আপনি দেখতে পারেন। হয়তো দেখব পরে এক সময়। আগে ঘটনাস্থলে গিয়ে দেখে আসতে চাই। যথাসময়ে ওরা একটি জলাশয়ের পাশে থর প্লেসে বীজের কাছে পৌঁছালেন। পুলিশ সার্জেন্ট একটা জায়গায় এসে থামল, তারপর বলল, এই জায়গায় মিসেস গিবসনের মৃতদেহ পড়েছিল, একটা পাথর দিয়ে চিহ্নিত করে রেখেছি। হোমস বললেন, আপনি তো মৃতদেহটি নিয়ে যাওয়ার আগেই ওখানে গিয়েছিলেন, তাই না? হ্যাঁ, কারণ এর সঙ্গে সঙ্গেই ওরা আমাকে খবর দিয়ে আনেন। কারা? মিস্টার গিবসন নিজেই। যখনই খবরটা প্রচার হয় সঙ্গে সঙ্গে তিনি সবেগে বেরিয়ে আসেন সকলের সঙ্গে। তিনি বলেছিলেন কোনো কিছুই যেন সরানো না হয় পুলিশ আসবার আগে। হোমস বললেন, ঠিকই বলেছিলেন। কাগজে পড়লাম যে গুলিটা খুব কাছ থেকে ডান কপালে করা হয়েছিল। ধস্তাধস্তির কোনো চিহ্ন ছিল না, কোনো অস্ত্রের দাগও ছিল না। বাঁ হাতে চেপে ধরা ছিল মিস ডানবারের লেখা চিরকুটটা। পুলিশ সার্জেন্ট অবাক হয়ে বলল, আগে হ্যাঁ, মুঠোটা খোলাই কঠিন হয়ে পড়েছিল। হোমস মন্তব্য করলেন, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এ থেকে বোঝা যাচ্ছে পুলিশকে তদন্ত ভুল পথে চালানোর উদ্দেশ্যে তার মৃত্যুর পরে ওটা তার হাতে বুঝে দেওয়া হয়নি। লেখাটা ছিল অত্যন্ত সংক্ষিপ্ত, 9টার সময় থর বীজের কাছে থাকবো, জি ডানবার, তাই না? আচ্ছা, মিস ডানবার কি চিঠিটা লিখেছেন বলে স্বীকার করেছেন? আগে হ্যাঁ। পুলিশ সার্জেন্ট বলল। হোমস জিজ্ঞাসা করলেন, এর কি জবাব দিয়ে তিনি করেছেন? কোভেন্ট্রি বলল, তার বক্তব্য তিনি রেখে দিয়েছেন আইএসআইএস এর জন্য, এখন কিছুই বলতে চান না। বড়ই চিত্তাকর্ষক এই মামলা। চিঠির ব্যাপারটা একটু দুর্বোধ্য, তাই না? কোভেন্ট্রি বলল, স্যার, আমার মনে হয় যদি মনে না করেন সমস্ত মামলাটা ওই চিঠিটাই। হোমস একটু মুচকি হাসলেন। তারপর হঠাৎ তিনি চঞ্চল হয়ে উঠলেন। দেখা গেল তিনি সপ্রশ্ন দৃষ্টিতে চারিদিকে তাকাচ্ছেন। হঠাৎ লাফিয়ে উঠে তিনি দৌড়ে চলে গেলেন পোলটার অপর পারে। তারপর তাড়াতাড়ি পকেট থেকে আতস কাঁচটা বের করে পরীক্ষা করতে লাগলেন পাথরটা। অস্ফুট স্বরে বললেন, আরে, এ তো অদ্ভুত জিনিস দেখছি। পাথরটা ধূসর রঙের, কিন্তু এই ছোট্ট জায়গায় সেটা সাদা একটা পয়সার আকৃতি। ভালো করে পরীক্ষা করে দেখা গেল চাকলা উঠে গেছে, কোনো ভারী বস্তুর ঘা খেয়েই হয়তো। হোমস লাঠি দিয়ে অনেকবার সেই জায়গায় আঘাত করলেন, কিন্তু কোনো চিহ্নই দেখা গেল না। মন্তব্য করলেন, খুব জোরেই আঘাতটা করা হয়েছিল, আর জায়গাটাও অদ্ভুত। আঘাতটা করা হয়েছিল নিচ থেকে, কিছুতেই ওপর থেকে নয়, কারণ
লক্ষ্য করুন, আঘাতটা লেগেছে নিচের দিকটায়। পুলিশ সার্জেন্ট বলল, কিন্তু দেহটা যেখানে ছিল তা থেকে এটা অন্তত 15 ফুট দূরে। হ্যাঁ, 15 ফুট। হয়তো এর সঙ্গে মামলাটার কোনো সম্পর্ক নেই, কিন্তু তাহলেও এটা উল্লেখযোগ্য তো বটেই। হোমস আরও বললেন, এখানে আর কিছু দেখার নেই। আচ্ছা, কোনো পায়ের ছাপ পেয়েছেন কি? এখানের মাটি লোহার মতো শক্ত, তাই কোনো ছাপই পড়েনি। এবার বাড়ির ভিতর চলুন। যে অস্ত্রগুলোর কথা বলেছিলেন সেগুলো একবার পরীক্ষা করে দেখা দরকার। এখানের কাজ সেরে তারপর উইনচেস্টারে মিস ডানবারের সঙ্গে দেখা করব। বাড়িতে নার্ভাস মিস্টার বেটস খানিকটা বিকৃত তৃপ্তির সঙ্গে বিভিন্ন আকৃতির অনেকগুলো মারণাস্ত্র হোমসদের দেখালেন। মিস্টার নীল গিবসন বাড়িতে ছিলেন না, তাই খোলাখুলি অনেক বিষয়ে আলোচনা হলো। হোমস জিজ্ঞাসা করলেন, কখনো কি আপনি মহিলাটির উপর দৈহিক অত্যাচার লক্ষ্য করেছেন? পুলিশ সার্জেন্ট বলল, না, মানে সেরম কিছু নয়, তবে এমন কথা তাকে বলতে শুনেছি যা তেমনই ভয়ঙ্কর সব কথা, ঘৃণার কথা চাকর বাকরদের সামনে প্রায় তিনি বলতেন। হোমস কোনো মন্তব্য না করে শুধু বললেন, তারপর বললেন, চলুন এবার উইনচেস্টারে যাওয়া যাক। রাতটা হোমসরা বাধ্য হলেন উইনচেস্টারে কাটাতে, কারণ আইনগত ব্যাপারগুলো তখনও পরিষ্কার করা হয়নি। পরদিন সকালে গেলেন মিস ডানবারের ভারপ্রাপ্ত উদীয়মান ব্যারিস্টার মিস্টার জয়েস কামিংসের সঙ্গে দেখা করতে। অতীব সুন্দর, দীর্ঘাকৃতি ও তার কালো চোখে অনুনয় ও অসহায়তার অভিব্যক্তি। চারিদিক দিয়ে যেন তাকে ঘেরা হয়েছে, মুক্তির কোনো উপায় নেই। কিন্তু হোমসের সাহায্য পাবে জেনে তার বিবর্ণ কপালে রক্তের আভাস ফুটেছে, চোখে আশার আলো। নিচু স্বরে তিনি বললেন, মিস্টার নীল গিবসনের কাছে ব্যাপারটা কিছু শুনেছেন? হোমস বললেন, হ্যাঁ, কাহিনী সে অংশটা জানিয়ে আর আপনাকে কষ্ট দিতে চাই না। আপনার সঙ্গে দেখা হওয়ার পর আমি মিস্টার গিবসনের কথা মানতে রাজি আপনার প্রভাব কতটা তাঁর উপর পড়েছিল। তাঁর সঙ্গে আপনার সম্পর্ক ছিল সম্পূর্ণ নির্দোষ, কিন্তু কেন তাহলে সমস্ত ঘটনা আদালতে বলা হয়নি? মিস ডানবার বললেন, এমন একটা অভিযোগ যে টিকতে পারে আমার একদম বিশ্বাসই হয়নি। মনে হয়েছিল একটু সময় দিলেই ব্যাপারটা আপনা আপনি পরিষ্কার হয়ে যাবে, কিন্তু এখন যা বুঝছি, পরিষ্কার হয়ে যাওয়া তো দূরের থাক, বরং ব্যাপারটা আরো গুরুতর হয়ে ঘাড়ে চেপে বসেছে। আন্তরিকতার সঙ্গে হোমস বললেন, দেখুন, এ বিষয়ে কোনো রকম চিন্তা মনে পুষে রাখবেন না। মিস্টার কামিংসের কাছে শুনেছেন যে যা কিছু তথ্য প্রমাণ সবই আপাতত আপনার বিপক্ষে, এবং এই জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে যথাসম্ভব চেষ্টা চালিয়ে যেতে হবে। কাজেই যথাসাধ্য সাহায্য আমাকে করুন, যাতে সঠিক ঘটনাটা সবিস্তারে জানতে পারি। বেশ, আমি কিছুই গোপন করব না আপনার কাছে। সব ঘটনা ঠিক যেমন ঘটেছিল তেমন ভাবেই আমি বলছি। মিসেস গিবসন আমাকে ঘৃণা করতেন। তাঁর স্বামীর আর আমার মধ্যে যে সম্পর্ক, হয়তো তিনি সেটা ভুল বুঝতেন। তাঁর প্রতি পক্ষপাত না করেই বলছি, দৈহিক দিক দিয়ে এতই তিনি ভালোবাসতেন যে তাঁর স্বামীর সঙ্গে আমার যে আত্মিক বা মানসিক সম্পর্ক তা বুঝতেই পারতেন না, ভাবতেই পারতেন না যে আমার একমাত্র চেষ্টা ছিল তাঁর ক্ষমতাকে কল্যাণের কাজে নিয়োজিত করা, এবং একমাত্র সেই কারণেই আমি এখনো তাঁর কাছে রয়ে গেছি। এখন দেখছি ভুল করেছি। যেখানে আমারই জন্য অশান্তি, সেখানে কোনো যুক্তিতেই আমার থেকে যাওয়া উচিত হয়নি। আচ্ছা, বলুন তো সেদিন ঠিক কি ঘটেছিল থরব্রিজে? যেটুকু আমি জানি সেটুকুই বলতে পারি মিস্টার হোমস, কিন্তু প্রমাণ আমি কিছুই করতে পারবো না। সকালে আমি মিসেস গিবসনের কাছ থেকে একটা চিঠি পাই। স্কুল ঘরের টেবিলের উপর ছিল সেটা, হয়তো তিনি নিজেই এসে রেখে গেছিলেন। তাতে অনুরোধ ছিল যেন আমি ডিনারের পরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করি, একটা জরুরি কথা আছে, এবং আমি যেন আমার উত্তরটা লিখে বাগানের সূর্য ঘড়ির উপরে রেখে আসি। এর কারণ তিনি চান না এই গোপন ব্যাপারের কথা আর কেউ জানুক। এরকম গোপনতার কারণ কি আমি খুঁজে পেলাম না, কিন্তু আমি রাজি হলাম। মিসেস গিবসন লিখেছিলেন চিঠিটা নষ্ট করে ফেলতে, তাই সেটা আমি স্কুল ঘরের অগ্নিস্থানে পুড়িয়ে ফেলি। স্বামীকে তিনি খুবই ভয় করতেন। রুক্ষভাবে স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলতেন,
সেজন্য আমি নিজে অনেকবার মিস্টার নীল গিবসনকে ভর্ৎসনা করেছি। আমার মনে হলো এই গোপনতার কারণ মিসেস গিবসন চাইতেন না যে তাঁর স্বামী এই ব্যাপারটা জেনে ফেলুক। হোমস উত্তেজনায় টানটান হয়ে বললেন, অথচ তবুও আপনার উত্তরটা তিনি খুব যত্ন করে রেখেছিলেন, তাই না? আর সেই চিঠিটাই তো মৃত মিসেস গিবসনের হাতের মুঠোয় ধরা ছিল। হোমস কিছুক্ষণ গম্ভীর হয়ে অবশেষে মন্তব্য করলেন, তারপর বললেন, আচ্ছা, এরপর কি হলো বলুন। মিস ডানবার একটু দম নিয়ে আবার বলতে শুরু করলেন, কথা মতো গেলাম আমি। যখন পৌঁছালাম, আমার প্রতীক্ষায় ছিলেন তিনি। তখনও পর্যন্ত আমি বুঝতে পারিনি আমার প্রতি কি তীব্র ঘৃণা বেঁচে যাচ্ছিল। একেবারে পাগলের মতো ব্যবহার করলেন আমার সঙ্গে। পাগল মানুষের মধ্যে যেসব লক্ষণ দেখা যায় তা তার মধ্যে প্রকাশ পেল। তিনি আমাকে যা বললেন তা আমি বলবো না, শুধু বলবো তার সমস্ত আক্রোশ, সমস্ত বন্য ক্রোধ জ্বলন্ত ভয়ঙ্কর ভাষায় প্রকাশ করলেন তিনি। কিন্তু একটা উত্তর পর্যন্ত আমি দিলাম না, দেয়া সম্ভবও ছিল না। ভয়ঙ্কর চেহারা তখন তার। দুহাতে কান চেপে আমি দৌড়ে পালিয়ে এলাম। তখনও তিনি তেমনই দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে গালাগালি করে চলেছেন পোর্টার মুখে দাঁড়িয়ে। এরপরে তাকে কোথায় পাওয়া যায়? আর যদি ধরে নেওয়া হয় যে এই ঘটনার একটু পরেই তার মৃত্যু হয়, কোনো গুলির আওয়াজ আপনি তাহলে পাননি? না, পাইনি মিস্টার হোমস। আমি এতই ভয় পেয়েছিলাম যে অত্যন্ত ব্যস্ত হয়ে ছুটে গিয়ে নিজের ঘরে চলে এসেছিলাম। অন্য কোনো দিকে তখন আমার মন ছিল না। আপনি বলছেন আপনি নিজের ঘরে ফিরে এলেন? পরদিন সকালের আগে কি আপনি ঘর থেকে বেরিয়েছিলেন? হ্যাঁ, বেরিয়েছিলাম। যখন খবর পাই যে বেচারার মৃত্যু হয়েছে, আর সকলের সঙ্গে আমিও দৌড়ে গেছিলাম সেখানে। মিস্টার গিবসনকে দেখেছিলেন কি? হ্যাঁ, তাকে যখন দেখি তখন সবে তিনি ব্রিস্টল থেকে ফিরে আসছেন। ডাক্তারকে আর পুলিশকে খবর দিয়েছিলেন তিনি। তাকে দেখে কি তখন খুব বিচলিত বলে মনে হয়েছিল? মিস্টার হোমস, আমার মনে হয়েছে মিস্টার নীল গিবসন চাপা স্বভাবের, ভাবাবেগ প্রকাশ করার লোক তিনি নন। কিন্তু আমি তো ভালো করেই তাকে জানি, বুঝতে অসুবিধা হয়নি যে তিনি বিচলিত হয়েছিলেন। এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টায়। যে পিস্তলটা আপনার ঘরে পাওয়া গিয়েছিল, আগে সে পিস্তলটা কখনো দেখেছিলেন? মিস ডানবার সংক্ষিপ্তভাবে বললেন, ঈশ্বরের নামে শপথ করে বলছি, না, কোনোদিন ওই পিস্তলটা দেখিনি। আগের দিন আমি আলমারি পরিষ্কার করেছি, তখনও ওটা ওখানে ছিল না। হোমস মন্তব্য করলেন, তাহলে? এবার হোমস একটু দুলকি চালে মিস ডানবারকে বললেন, ব্রিজটার পাথরের উপর আঘাতের চিহ্ন আছে, ঠিক যেখানে মৃতদেহটি পড়েছিল। তার বিপরীতে একটি পাথরের খানিকটা চাকলা ওঠা, একেবারে টাটকা। এর কোনো কারণ আপনার মনে হয় কি? এটা অবশ্যই কাকতালীয় ব্যাপার বলে মনে হয়। হোমস মন্তব্য করলেন, আশ্চর্য মিস ডানবার, অত্যন্ত আশ্চর্য। কেন সেটা ঠিক দুর্ঘটনার সময়েই এবং ঠিক ওই জায়গাতেই হবে? হোমসের মুখে আলো আঁধারের খেলা, মহা আলোড়ন চলছিল তার মনে। কিছুক্ষণ এভাবে চলবার পর হঠাৎ তিনি লাফিয়ে উঠে পাশে বসে থাকা ডাক্তার ওয়াটসনকে টানতে টানতে থরবিজের কাছে নিয়ে এলেন। তাঁর কানে কানে বললেন, এখন একটাই মাত্র পরীক্ষা আমার সামনে। যদি সফল হই তাহলে আর কোনো বাধাই থাকবে না, এবং সে পরীক্ষা নির্ভর করবে এই একটা ছোট্ট অস্ত্রের উপর। রিভলভার থেকে একটা গুলি বের করে নেব, এবার বাকি 5টা গুলি ভরে সেফটি ক্যাচটা লাগিয়ে দেব। এই তো ব্যাস, এবার ওজনটা পারলো, আরও কাজের হলো এটা। ওয়াটসন বললেন, ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিস্টার হোমস সে কথায় কোনো উত্তর না দিয়ে পুলিশ সার্জেন্টের বাড়ির দিকে চললেন ওয়াটসনকে নিয়ে। কোনো সূত্র পেয়েছেন কি মিস্টার হোমস? হোমস বললেন, সেটা নির্ভর করছে বন্ধু ওয়াটসনের রিভলভারের ব্যবহারের উপর। এই যে এটা। আচ্ছা, 10 গজ মতো সুতো দিতে পারেন? গ্রামের দোকান থেকে ওয়াইন সুতোর একটি গুলি পাওয়া গেল। হোমস বললেন, ব্যাস, আর কিছু দরকার নেই। এবার আমরা যে কাজে যাচ্ছি এই মামলায়, সেটা হবে আমাদের শেষ কাজ। চলতে চলতে হোমস সুতোটার একটা দিক রিভলভারের হাতলে বাঁধলেন। ঠিক যেখানে মৃতদেহটি পড়েছিল তার চারপাশে ফান গাছের ঝোপের মধ্যে কিছুক্ষণ খোঁজাখুঁজি করতে লাগলেন। খুঁজতে খুঁজতে বেশ বড় সড়ো একটা পাথর পেয়ে গেলেন। তারপর সেটা নিয়ে পোলের ওপর এমনভাবে ঝুঁকিয়ে দিলেন যাতে জলে স্পর্শ না করে। তারপর ব্রিজ থেকে খানিকটা দূরে ঠিক সেই জায়গার উপর গেলেন রিভলভারটা হাতে করে। রিভলভারটা সুতো ওদিকে সঙ্গে বাঁধা। তারপর বলে উঠলেন, এইবার হচ্ছে আমার আসল কাজ।
এই বলে তিনি রিভলভারটা মাথার উপর তুললেন, তারপর ছেড়ে দিলেন হাতটা। সঙ্গে সঙ্গে রিভলভারটা ছিটকে গেল পাথরের ভারে, তারপর খুব জোরে গিয়ে আঘাত করলো সামনের পাথরটাকে। এমন একটা খুশি চিৎকার করে উঠলেন, বুঝতে অসুবিধা হলো না যে তাঁর ধারণা সত্য প্রমাণিত হয়েছে। বলে উঠলেন, কোনো পরীক্ষার ফল বোধহয় এমন নির্ভুল হয়নি। দেখলে মাই ডিয়ার ওয়াটসন, রিভলভারটা কেমন সমস্যার সমাধান করে দিল। বলতে বলতে তিনি ঠিক আগেরটার মতোই একটা পাথরের চলতে দেখালেন। হোমস সার্জেন্টকে বললেন, এবার একটা আংশিক সাহায্যে নিশ্চয়ই আপনি আমার রিভলভারটা উদ্ধার করতে পারবেন। ঠিক একটা রিভলভার তার পাশেই রয়েছে, যে রিভলভারটা দিয়ে মিসেস গিবসন আত্মহত্যা করেছেন। আর পূর্ব পরিকল্পনা মতো এমনভাবে আত্মহত্যা করেছেন যে প্রতিহিংসা পরায়ণা নারী নিজের অপরাধ থেকে তার মন গড়া প্রতিদ্বন্দ্বীকে খুনের দায়ে অভিযুক্ত করতে পারেন। এবার হোমস সকলের সামনে ঘটনাগুলি পরপর বলে যেতে লাগলেন। খুব চালাকি করে মিসেস গিবসন মিস ডানবারকে দিয়ে একটা চিঠি লিখিয়ে নিয়েছিলেন, যা থেকে মনে হতে পারে মিস ডানবারই ষড়যন্ত্র করে মিসেস গিবসনকে থর ব্রিজে নিয়ে এসেছিলেন। আর পাশে চিঠিটা চোখ এড়িয়ে যায় তা একটু বাড়াবাড়ি করে ফেলেছিলেন, শেষ পর্যন্ত সেটা নিজের হাতে আঁকড়ে রেখে। এই ব্যাপারটাই অনেক আগে থেকে আমার মনেই সন্দেহের উদ্বেগ করেছিল। তারপর তিনি তাঁর স্বামীর একটা রিভলভার তুলে নিয়েছিলেন, আর ঠিক সেই রকমই আর একটা রিভলভার তিনি আগে থেকে লুকিয়ে রেখেছিলেন মিস ডানবারের ঘরে আলমারির তাকে কাপড়ের নিচে। সেই রিভলভারটা থেকে একটা গুলি বের করে রেখেছিলেন তিনি আগে থেকে। তারপর ব্রিজের কাছে গেলেন রিভলভারটা উধাও করার মতো চমৎকার পরিকল্পনাটা মাথায় নিয়ে। তারপর মিস ডানবার এলে তিনি তার প্রচণ্ড ঘৃণা প্রকাশ করে চললেন, যতক্ষণ পর্যন্ত না মিস ডানবার গালাগালি সহ্য করতে না পেরে ছুটে পালায়। তারপর যখন মিস ডানবার অনেক দূরে চলে গেলেন, মানে এতটা দূরে গেছেন যেখানে গুলির আওয়াজ পৌঁছাবে না, তখনই তিনি তার ভয়ঙ্কর মতলবটা কাজে পরিণত করলেন। কাগজে হয়তো লিখবে, কেন প্রথমে জলে জাল ফেললেই মিটে যেত। কিন্তু ব্যাপারটা জানা হয়ে যাওয়ার পর এমন কথাটা বলা খুব সহজ। তাছাড়া আগাছা ভরা এরকম একটা বড় হ্রদে জাল ফেলাটা সহজ নয়। যাই হোক, এক অপূর্ব স্ত্রীলোককে আমরা অপরাধ থেকে মুক্ত করতে পেরেছি, এবং তার সঙ্গে একজন জবরদস্ত পুরুষকেও। যদিও আশ্চর্য হবার কিছুই নেই, আর্থিক জগৎ হয়তো তাহলে দেখবে যে মিস নীল গিবসনও দারিদ্রের বিদ্যালয় থেকে কিছু শিক্ষা পেয়েছেন। পুলিশ সার্জেন্ট বিস্ময়ের সাথে হোমসের কথাগুলো হাঁ করে গিলছিলেন। সত্যি ব্যাপারটা অবিশ্বাস্য, ভাবা যায় না।